স্ক্রিন দেখা যাচ্ছে? জি। আমরা শুরু করি তাহলে। যে রেসপিরেশন কি জিনিস? রেসপিরেশন মানে আমরা বুঝি শ্বাস নেওয়া, শ্বাস ত্যাগ করা। আমাদের মেডিকেল টার্ম এটা বলতে গেলে কি বলতে হবে? রেসপিরেশন ইজ এ প্রসেস দ্যাট প্রোভাইডস অক্সিজেন টু দ্য টিস্যুস এন্ড রিমুভস কার্বন ডাইঅক্সাইড। তার মানে একটা পদ্ধতি, যে পদ্ধতিতে টিস্যুতে অক্সিজেন যায় এবং কার্বন ডাইঅক্সাইড টিস্যু থেকে বের হয়ে আসে। এই প্রসেসটাকে বলা হয় রেসপিরেশন। রেসপিরেশন এবং ভেন্টিলেশন দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। ভেন্টিলেশনটা কি জানো? দেখো, it is a mechanical process that moves air in and out of the lungs. তাহলে ভেন্টিলেশনটা হচ্ছে লাংস এর মধ্যে বাতাস ঢুকবে এবং বাতাস বেরোবে অ্যাটমসফিয়ার থেকে। আর রেসপিরেশনটা হচ্ছে টিস্যুতে অক্সিজেন যাবে এবং কার্বন ডাইঅক্সাইড বের হয়ে আসবে। দুইটা কিন্তু আলাদা। ভেন্টিলেশনকে আবার আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে পালমোনারি ভেন্টিলেশন আর একটা হচ্ছে অ্যালভিওলার ভেন্টিলেশন। পালমোনারি ভেন্টিলেশনটা হচ্ছে inflow and outflow of air between the atmosphere and the lung alveoli. আর alveolar ventilation টা হচ্ছে it is the rate. তাহলে alveolar ventilation টা কি? একটা rate at which new air reaches the alveoli, alveolar sac, alveolar ducts and respiratory bronchioles. এগুলোকে আমরা একত্রিতভাবে রেসপিরেটরি ইউনিট বলি। তোমরা হয়তো অ্যানাটমিতে পড়ছো কিনা জানি না। রেসপিরেটরি ট্র্যাক্টকে আমরা 23টা সাব ডিভিশনে ভাগ করি। এটা আমি একটু পরে আসতেছি। এই নিচের যে 4-5টা সাব ডিভিশন আছে, এই সাব ডিভিশন গুলোতে অর্থাৎ রেসপিরেটরি ব্রঙ্কিউল, অ্যালভিওলার ডাক্ট, অ্যালভিওলার স্যাক্স এবং অ্যালভিওলাই, এইগুলোতে যে রেটে এয়ার প্রবেশ করে তাকে আমরা অ্যালভিওলার ভেন্টিলেশন বলি। এটা নর্মাল রেঞ্জ কত? রেঞ্জ বলছি, নর্মাল ভ্যালু কত? 4.2 লিটার পার মিনিট। প্রতি মিনিটে আমাদের রেসপিরেটরি ইউনিটে 4.2 লিটার এয়ার যায়। অক্সিজেন অক্সিজেন সিলিন্ডারে কি লেখা থাকে, কত লিটার যাচ্ছে সেটা আমরা করি যে মিনিটে কত লিটার অক্সিজেন তাকে দিতে হবে। আমাদের নর্মাল স্বাভাবিকভাবে বাতাসে পৌঁছায় কত? 4.2 লিটার পার মিনিট। যদি কারোর কম যায় তাহলে আমরা 1 লিটার বা 2 লিটার করে সাপ্লিমেন্টেশন অক্সিজেন তাকে সাপ্লাই করি। এখন করোনার সময় এগুলো একটু ইম্পর্টেন্ট জিনিস। রিজিয়নস অফ রেসপিরেটরি ট্র্যাক্ট, এটা তোমরা অ্যানাটমিতে পড়ছো, আমি আর একটু তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্টকে আমরা 3টে ভাগে ভাগ করি। এবার একটা হচ্ছে আপার এয়ারওয়ে, 2 নম্বর হচ্ছে কন্ডাক্টিং এয়ারওয়ে, আর একটা হচ্ছে অ্যালভিওলাই। আপার এয়ারওয়েতে কি কি জিনিস আছে? ইট কনসিস্টস অফ দি এন্ট্রি সিস্টেম, অর্থাৎ বাতাস এই জায়গাগুলো দিয়ে আমাদের বুকের মধ্যে বা লাংসে প্রবেশ করে। নোজ বা নেজাল ক্যাভিটি, মাউথ দ্যাট লিডস টু দ্য ফ্যারিংস, আমরা নাক দিয়েও শ্বাস নিতে পারি, নাক বন্ধ থাকলে মুখ দিয়েও শ্বাস নেয়। আর একটা হচ্ছে কি? ল্যারিংস। আর 2 নম্বর হচ্ছে কন্ডাক্টিং এয়ারওয়ে। কন্ডাক্টিং এয়ারওয়ের পার্ট হচ্ছে 2টা। তাহলে ল্যারিংসের নিচে থাকে কি? আমাদের ট্রাকিয়া। ট্রাকিয়ার নিচে থাকে কি? ব্রঙ্কাস। এগুলো হচ্ছে কন্ডাক্টিং, মানে বাতাস এর মধ্যে দিয়ে যাবে, কন্ডাক্ট করবে, পরিচালিত হবে। 3 নম্বর বলছে কি? অ্যালভিওলার। অ্যালভিওলাই এয়ারওয়ে, এখানে বলা হচ্ছে বিটুইন দ্য ট্রাকিয়া অ্যান্ড দি অ্যালভিওলার স্যাক্স the airway divide into 23 times. তাহলে ট্রাকিয়া থেকে অ্যালভিওলাই যাওয়ার পথে আমরা রেসপিরেটরি ট্র্যাক্টকে 23টা সাবডিভিশনে ভাগ করতে পারি। The last 7 generations form the transitional and respiratory zones. শেষের যে 7টা সাবডিভিশন আছে
এই সাবডিভিশন আমাদের ট্রানজিশনাল এন্ড রেসপিরেটরি জোনস তৈরি করে, where gas exchange occurs। এই নিচের 7টা জায়গায় গ্যাস এক্সচেঞ্জ হয়, কিন্তু উপরের এতগুলো সাবডিভিশনে কোনো গ্যাস এক্সচেঞ্জ হয় না, এরা শুধু বাতাসটাকে কন্ডাক্ট করে নিয়ে আসে। and এই যে 7টা জোন আর মেড আপ অফ ট্রানজিশনাল এন্ড রেসপিরেটরি ব্রঙ্কিউলস। কি কি নিয়ে তৈরি? ট্রানজিশনাল ব্রঙ্কিউলস, রেসপিরেটরি ব্রঙ্কিউলস, অ্যালভিওলার ডাক্টস, অ্যালভিওলার স্যাক and alveoli। এগুলো অ্যানাটমির জিনিস, তোমরা অ্যানাটমিতে ভালো পড়ছো, তা আমাদের যেটুকু দরকার ততটুকুই আমরা পড়বো আর কি। ছবিটা দেখো, একটু বুঝতে পারবা যে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, এটা খুব সহজ। দেখো নোজও দেখা যাচ্ছে, নেজাল ক্যাভিটিও দেখা যাচ্ছে, ওরাল ক্যাভিটি দেখা যাচ্ছে, নস্ট্রিলস মানে নাকের ছিদ্র, এখান থেকে নাকের ছিদ্র নিচে থাকে হার্ট প্লেট, হার্ট প্লেটের পিছনে থাকে সফট প্লেট। ফ্যারিংস কতটুকু দেখো, জিভের পিছনে যে জায়গাটুকু সেইটুকুই হচ্ছে ফ্যারিংস। ফ্যারিংসের নিচে ট্রাকিয়ার আগ পর্যন্ত এইটুকু হচ্ছে ল্যারিংস। ফ্যারিংস আমাদের খাদ্যনালীর সাথে সংযুক্ত, যেটাকে আমরা ইসোফ্যাগাস বলি, আর ল্যারিংসটা আমাদের শ্বাসনালীর সাথে সংযুক্ত, যেটাকে আমরা ট্রাকিয়া বলি। আর উপরের দিকে আছে প্যারানেজাল সাইনাসেস, এগুলো আমাদের কথাবার্তা ঠিকঠাক করতে সাহায্য করে, এর মধ্যে বাতাস থাকে। কারোর যদি সর্দি কাশি লাগে তাহলে দেখবা কথা নাকে বলে, কথা ঠিক মতো শোনা যায় না, কারণ কি প্যারানেজাল সাইনাস গুলায় তখন পানি জমা হয়। এইটা হচ্ছে আমাদের লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট শুরু হয় ট্রাকিয়ার থেকে। ট্রাকিয়ার থেকে দেখো সাবডিভিশন হয়ে দুইটা প্রিন্সিপাল ব্রঙ্কাস তৈরি করছে, দুই পাশে দুইটা, রাইট প্রাইমারি বঙ্কাই আর একটা হচ্ছে লেফট প্রাইমারি বঙ্কাই। এই ব্রঙ্কাইগুলা সাবডিভিশন হয়ে ছোট ছোট ভাগে ভাগ হয় এবং আলটিমেটলি এরা ব্রঙ্কিওল তৈরি করে। ব্রঙ্কিওলস গুলো অ্যালভিওলার স্যাক তৈরি করে, অ্যালভিওলাই করে। তারপরে আমাদের কিছু আরো কম্পোনেন্ট আছে, দেখো দেখো রিবস আমাদের রেসপিরেশনে সাহায্য করে। তারপরে ইন্টারকোস্টাল মাসেল, এগুলাও রেসপিরেশনে সাহায্য করে। ডায়াফ্রাম, এটাও আমাদের রেসপিরেশনে সাহায্য করে। এগুলা এক্সেসরি রেসপিরেটরি মাসেল। আমরা একটু বিস্তারিত ছোট করে যদি দেখতে চাই, জিনিসটা এরকম দেখা যাবে। এখানে দেখো সবকিছু ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট কোনটা, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট কোনটা, এবং ব্রঙ্কিওলের পরে যে রেসপিরেটরি ব্রঙ্কিওলের পরে যে দেখো কত ছোট্ট ছোট্ট সাবডিভিশন হচ্ছে এবং ওখানে কত রক্তনালী আছে। প্রথমে হচ্ছে কি অ্যালভিওলার ডাক্ট হচ্ছে, অ্যালভিওলার ডাক্ট থেকে বেলুনের মতো কতগুলা অ্যালভিওলার স্যাক তৈরি করতেছে। অ্যালভিওলার স্যাকের পরে হচ্ছে অ্যালভিওলি। অ্যালভিওলি চারিপাশে দেখো অনেকগুলো ক্যাপিলারি আছে। এই ক্যাপিলারি গুলোর মাধ্যমে আমাদের অক্সিজেন রক্তে যায় এবং কার্বন ডাই অক্সাইড রক্ত থেকে বাইর হয়ে আসে। আজকে পরের দিকে নইলে বুঝতে পারবো না। তাহলে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট কতটুকু, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট কতটুকু, এইটুকু তোমাদের একটু ধারণা দিলাম। এখন আমরা আসি আমাদের ফিজিওলজিতে, যে আমরা রেসপিরেশন কেন নেব। ফাংশনস অফ রেসপিরেশন।
কি করে রেসপিরেশন? 1 নম্বর করে কি পালমোনারি ভেন্টিলেশন করে, the inflow and outflow of air between the atmosphere and the lung alveoli. তারপরে অ্যালভিওলাই থেকে কি করে ডিফিউশন অফ অক্সিজেন এন্ড কার্বন ডাই অক্সাইড বিটুইন দ্য অ্যালভিওলাই এন্ড দি ব্লাড। প্রথমে বাতাসটাকে অ্যালভিওলাই নিয়ে গেল, অ্যালভিওলাই থেকে এক্সচেঞ্জ শুরু হইলো, গ্যাস এক্সচেঞ্জ শুরু হইলো বিটুইন অ্যালভিওলাই এন্ড দি ব্লাড। ব্লাডে যখন অক্সিজেন চলে গেল আর কার্বন ডাই অক্সাইড ফেরত আসলো, তখন সেটা কি করে ট্রান্সপোর্ট করতে হবে, টিস্যুতে নিয়ে যেতে হবে। Transport of oxygen and carbon dioxide in the blood and body fluids to and from the body's tissue cells. ব্লাডে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড ট্রান্সপোর্ট করে, অক্সিজেন নিয়ে যায় এবং কার্বন ডাই অক্সাইড বডির টিস্যু সেল থেকে বের হয়ে আসে, বের হয়ে সেটাকে আবার লাংসে নিয়ে আসে। তাহলে 3 নম্বর ফাংশন কি? 3 নম্বর ফাংশন হচ্ছে অক্সিজেন ট্রান্সপোর্ট করে টিস্যুতে নিয়ে যায় আর কার্বন ডাই অক্সাইড টিস্যু থেকে বের করে নিয়ে এসে আমাদের লাংসে নিয়ে আসে। 4 নম্বর কি? রেগুলেশন অফ ভেন্টিলেশন। ভেন্টিলেশনকে রেগুলেট করতে হবে, রেগুলেট না করলে হবে না। যেমন ধরো তুমি ইচ্ছা করলে বন্ধ করে রাখতে পারো, এটা রেগুলেট করতে হবে, এন্ড আদার ফ্যাক্টস গুলোকে সে নিয়ন্ত্রণ করতে হবে। এই জিনিসটা একটু দেখো, the structures involved in moving air and in and out of the lungs. কোন কোন স্ট্রাকচার আমাদের বাতাসকে অ্যালভিওলাই থেকে অর্থাৎ লাংস থেকে বাইরে বের করে নিয়ে আসে এবং অ্যাটমসফিয়ার থেকে লাংসে ঢুকতে সাহায্য করে? ছবিতে আমরা দেখাইছিলাম, সেটা আমরা একটু স্লাইড আকারে দেখি। 1 নম্বর হচ্ছে দেখো রিব কেজ। আমরা যখন শ্বাস নেই, দেখো রিব কেজ কিছু উপরে ওঠে, বুকটা মোটা হয়ে যায়, প্রসারিত হয়ে যায়। বুক যদি প্রসারিত না হয় আমরা শ্বাস নিতে পারবো না। কারোর যদি আঘাতের ফলে রিব ভেঙে যায়, তখন বোঝা যায় যে শ্বাস নিতে গেলে কি কষ্ট হয়। তাহলে রিব কেজ আমাদের রেসপিরেশনের জন্য প্রয়োজন। 2 রিবের মাঝে কি থাকে? ইন্টারকোস্টাল মাসেলস থাকে, এক্সটার্নাল ইন্টারকোস্টাল, ইন্টারনাল ইন্টারকোস্টাল, ট্রান্সভার্সাস থোরাসিস। এই মাসেলগুলা আমাদের রেসপিরেশনে হেল্প করে। দি ডায়াফ্রাম, ডায়াফ্রাম না হলে আমরা শ্বাস নিতে পারবো না। দেখো শ্বাস নিলে পেট মোটা হয়ে যায়, কারণ কি ডায়াফ্রাম নিচে নামে, আর শ্বাস ত্যাগ করলে ডায়াফ্রাম উপরে উঠে যায়, যে কারণে পেটটা আবার ছোট হয়ে যায়। আর কি? অ্যাবডোমিনাল মাসেল, যে অ্যাবডোমিনাল ওয়ালে যে মাসেলগুলো আছে সেগুলো রেকটাস অ্যাবডোমিনিস, এই ধরনের মাসেলগুলো আমাদের রেসপিরেশনে হেল্প করে। এই হচ্ছে আমাদের ইন্ট্রোডাক্টরি কথাবার্তা। এখন আমরা রেসপিরেটরি মেমব্রেন সম্পর্কে একটু আলাপ করব। রেসপিরেটরি মেমব্রেন এটা হচ্ছে গ্যাস এক্সচেঞ্জ বিটুইন দ্য অ্যালভিওলার এয়ার অ্যান্ড দি পালমোনারি ব্লাড। আমরা আগে কি বললাম যে বাতাস অ্যালভিওলাই পর্যন্ত ঢুকলো, অ্যালভিওলাসের চারিপাশে অনেকগুলো ক্যাপিলারি আছে। তো এই অ্যালভিওলাই এবং ক্যাপিলারির মাঝখানে যে মেমব্রেনটা, সেইটাকে আমরা বলি রেসপিরেটরি মেমব্রেন। তাহলে কি বলা হচ্ছে? গ্যাস এক্সচেঞ্জ বিটুইন দ্য অ্যালভিওলার এয়ার অ্যান্ড দি পালমোনারি ব্লাড occurs through the membranes of all the terminal portions of the lungs, not merely in the alveoli themselves. শুধু অ্যালভিওলাই না, যে যে জায়গায় রেসপিরেটরি জোন আছে সেখান থেকে ব্লাড পর্যন্ত অক্সিজেন যাইতে এবং কার্বন ডাই অক্সাইড বাইর হইতে যে পর্দাগুলো থাকে সেগুলোকে একত্রিতভাবে রেসপিরেটরি মেমব্রেন বলে।
All these membranes are collectively known as respiratory membrane, also called pulmonary membrane. এটা কিন্তু পরীক্ষায় ধরা হবে, পরীক্ষার ইম্পর্টেন্ট জিনিস কিন্তু একটা রেসপিরেটরি মেমব্রেন। থিকনেস কতটুকু এই মেমব্রেনের? মিনিমাম হচ্ছে 0.2 মাইক্রোমিটার, এভারেজ কত থাকে? 0.6 মাইক্রোমিটার। এর সারফেস এরিয়া কতটুকু? 70 স্কয়ার মিটার। এটা দেখো আমাদের আগেই দেখাইছি ছবিটা, তারপরে আর একবার দেখাই যে আমাদের ব্রঙ্কিওল গুলা লাস্টে এসে রেসপিরেটরি ব্রঙ্কিউল হয়, রেসপিরেটরি ব্রঙ্কিউল হয়ে অ্যালভিওলার ডাক্ট হয়, অ্যালভিওলার ডাক্ট হয়ে অ্যালভিওলার স্যাক হয়, তারপরে অ্যালভিওলাস হয়। অ্যালভিওলাসের চারিপাশে দেখো ক্যাপিলারি আছে, লালগুলো দিয়ে পালমোনারি ভেইন এর ব্লাড আসতেছে, আর নীলগুলো দিয়ে পালমোনারি আর্টারির ব্লাড আবার ফেরত যাচ্ছে। এটাকে আর একটু সুন্দর করে দেখানো হয়েছে। দেখো কত ক্যাপিলারি আছে অ্যালভিওলাসের চারিপাশে, এবং অ্যালভিওলাসের চারিপাশে কিছু ইলাস্টিক ফাইবারও আছে, যে কারণে এটা সংকুচিত হতে পারে, প্রসারিত হতে পারে। টার্মিনাল ব্রঙ্কিউলটা কি? টার্মিনাল ব্রঙ্কিউল থেকে রেসপিরেটরি ব্রঙ্কিউল হচ্ছে, রেসপিরেটরি ব্রঙ্কিউল থেকে অ্যালভিওলার ডাক্ট হচ্ছে, তারপরে সাবসিকুয়েন্ট সাবডিভিশন হয়ে অ্যালভিওলাস তৈরি করতেছে। লালটা দিয়ে নীলটা দিয়ে ব্লাড আসে আর লালটা দিয়ে ব্লাড চলে যায়, এটা হচ্ছে পালমোনারি সার্কুলেশনের একটা পিকুলারিটিস। আগে তোমরা পড়ছিলে না যে সমস্ত ধমনী বিশুদ্ধ রক্ত পরিবহন করে, পালমোনারি ধমনী ব্যতীত। তো এইটাই সেই পালমোনারি ধমনী নীলটা, যেটা অশুদ্ধ রক্ত লাংসে নিয়ে আসে আর ভেইনের মাধ্যমে পরিশুদ্ধ রক্ত আবার হার্টে ফিরে যায়, সেখান থেকে পুরো বডিতে আবার সার্কুলেশন হয়। এটা আরো সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস, জাস্ট ছবিটা দেখো। অ্যালভিওলাসকে উপর থেকে দেখলে এরকম দেখা যায়, চারিপাশে সব ক্যাপিলারি গুলা। এই ছবিটা তোমাদের কিন্তু পরীক্ষায় আঁকা লাগবে। এই এতক্ষণ যা দেখাইলাম, ব্লাড এবং অ্যালভিওলাস এর মাঝখানে এই পর্দাটা থাকে। এখন দেখো হাতে তোমাদের বাম পাশে আছে অ্যালভিওলাস, ডান পাশে হচ্ছে ক্যাপিলারি। এই ছবিটা কিন্তু প্র্যাকটিস করবো সবাই, এটা পরীক্ষা আঁকানো লাগবে। লেয়ার্স অফ দি রেসপিরেটরি মেমব্রেন, কি কি লেয়ার আছে সেটা এখানে ছবির মাধ্যমে দেখানো হয়েছে। 1 নম্বর লেয়ার হচ্ছে ফ্লুইড অ্যান্ড সারফেক্টেন্ট লেয়ার। এটা অ্যালভিওলাসের দিক থেকে আমরা ক্যাপিলারির দিকে যাচ্ছি। তাহলে 1 নম্বর লেয়ার কি? ফ্লুইড অ্যান্ড সারফেক্টেন্ট লেয়ার। 2 নম্বর লেয়ার হচ্ছে অ্যালভিওলার এপিথেলিয়াম। 3 নম্বর হচ্ছে বেসমেন্ট মেমব্রেন অফ দি অ্যালভিওলার এপিথেলিয়াম। 4 নম্বর লেয়ার দেখো ইন্টারস্টিশিয়াল স্পেস। কিসের ইন্টারস্টিশিয়াল স্পেস? এদিকে হচ্ছে অ্যালভিওলাসের বেসমেন্ট মেমব্রেন আর ওদিকে হচ্ছে ক্যাপিলারি বেসমেন্ট মেমব্রেন। দুই বেসমেন্ট মেমব্রেনের মাঝখানে যে স্পেসটা, সেটার নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেস। এর পরের লেয়ার হচ্ছে ক্যাপিলারি বেসমেন্ট মেমব্রেন। এবার বেসমেন্ট মেমব্রেন কিসের বেসমেন্ট মেমব্রেন? ক্যাপিলারি এন্ডোথেলিয়াম। অর্থাৎ ক্যাপিলারি লাইনিং কি? এন্ডোথেলিয়াম। তাহলে লেয়ার কয়টা হলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এটা কিন্তু পরীক্ষায় মুখস্থ বলতে হবে যে রেসপিরেটরি মেমব্রেনের লেয়ার এই কয়টা। ছবিটা প্র্যাকটিস করবা, বারবার বলতেছি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এখন আমরা স্লাইড আকারে দেখাই তোমাদের যে কি কি লেয়ার আছে। লেয়ার্স অফ দি রেসপিরেটরি মেমব্রেন।
a layer of the fluid lining the alveolus and containing surfactant ধারণ করে। দ্বিতীয় লেয়ার হচ্ছে অ্যালভিওলার এপিথেলিয়াম। 3 নম্বর লেয়ার হচ্ছে অ্যালভিওলার এপিথেলিয়াম গুলো যে বেসমেন্ট মেমব্রেনের উপরে থাকে সেটা, তাহলে an epithelial basement membrane। 4 নম্বর হচ্ছে interstitial space between the alveolar epithelium and the capillary basement membrane। 5 নম্বর হচ্ছে ক্যাপিলারি বেসমেন্ট মেমব্রেন এবং 6 নম্বর হচ্ছে the capillary endothelial membrane। এই 6টা লেয়ার তোমাদের পরীক্ষায় আঁকানো লাগবে এবং ভাইভায় মুখে বলা লাগবে যে রেসপিরেটরি মেমব্রেনের লেয়ারগুলো বলো। তাহলে এই 6টা লেয়ার পার হয়ে কার্বন ডাইঅক্সাইড বা অক্সিজেন অ্যালভিওলাস থেকে ব্লাডে যাচ্ছে এবং ব্লাড থেকে অ্যালভিওলাসে চলে আসছে। এই লেয়ারগুলা পার হয়ে আসতে হবে তাদের। এটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যে ফ্যাক্টরস অ্যাফেক্টিং গ্যাসিয়াস এক্সচেঞ্জ থ্রু দি রেসপিরেটরি মেমব্রেন। এই রেসপিরেটরি মেমব্রেনের মধ্যে দিয়ে গ্যাস এক্সচেঞ্জ হইতে গেলে কি কি ফ্যাক্টর প্রয়োজন বা কি কি ফ্যাক্টর এগুলোকে রেগুলেট করে, এফেক্ট করে। 1 নম্বর হচ্ছে দি থিকনেস অফ দি মেমব্রেন, অর্থাৎ মেমব্রেনের পুরুত্ব কতটুকু। এটা তোমরা নিজেরাও বোঝো যে পুরু যদি বেশি হয় এক্সচেঞ্জ হইতে সমস্যা বেশি, আর পাতলা হইলে তার মধ্যে দিয়ে গ্যাস এক্সচেঞ্জ সহজেই হবে। সেই জন্য বলা হয়েছে কি ইনভার্সলি প্রপোর্শনাল। ইফ ইনক্রিজ 2 to 3 টাইমস, যদি মেমব্রেনের পুরুত্ব 2 থেকে 3 গুণ বেড়ে যায়, ইন্টারফেয়ার সিগনিফিকেন্টলি উইথ নর্মাল রেসপিরেটরি এক্সচেঞ্জ অফ গ্যাসেস, এটা রেসপিরেটরি গ্যাস এক্সচেঞ্জে অনেক ইন্টারফেয়ার করবে। কি কি কারণে আমাদের রেসপিরেটরি মেমব্রেনের থিকনেস বাড়তে পারে সেগুলো দুই একটা উদাহরণ দিচ্ছি। দেখো, কারো লাংসে যদি ইডিমা হয়, পানিতে ডুবে গেলে দেখবা মানুষ মারা যায়। কেন? লাংস ইডিমা ডেভেলপ করে, বিভিন্ন রোগেও ইডিমা ডেভেলপ করতে পারে। ফাইব্রোসিস অফ দি লাংস, এগুলাই থিকনেস বেড়ে যায়। করোনায় কেন মারা যাচ্ছে বুঝতেছো? লাংসের ফাইব্রোসিস হয়ে যাচ্ছে, এই জীবাণুটা লাংসকে ফাইব্রোস্ট করে দিচ্ছে। তাহলে ফাইব্রোসিস হয়ে গেলে কি হচ্ছে? রেসপিরেটরি মেমব্রেনের থিকনেস বেড়ে যাচ্ছে। থিকনেস বেড়ে গেলে গ্যাস এক্সচেঞ্জ হচ্ছে না, গ্যাস এক্সচেঞ্জ না হলে মানুষ মারা যাবে। 2 নম্বর হচ্ছে সারফেস এরিয়া অফ দি মেমব্রেন। এটা তো সহজ, সারফেস এরিয়া যত বেশি হবে গ্যাস এক্সচেঞ্জ তত বেশি হবে। তাহলে এটা কি হচ্ছে? আগেরটা ছিল ইনভার্সলি প্রপোর্শনাল, এটা হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল। যে সারফেস এরিয়া বাড়লে গ্যাস এক্সচেঞ্জ বেশি হবে, সারফেস এরিয়া কমলে গ্যাস এক্সচেঞ্জ কমে যাবে। যেমন একটা উদাহরণ দেই, একটা ডিজিজ নাম হচ্ছে এমফাইসেমা। এমফাইসেমা হইলে লাংসের সারফেস এরিয়া কমে যায়, কমে গেলে কি হবে? গ্যাস এক্সচেঞ্জ কমে যাবে। 3 নম্বর হচ্ছে দি ডিফিউশন কোএফিসিয়েন্ট অফ দি গ্যাস ইন দ্য সাবস্টেন্স অফ দি মেমব্রেন। ডিফিউশন কোএফিসিয়েন্ট কি তোমাদের একটু পরে আমি বলে দিচ্ছি, শুধু পয়েন্টার লেখো। দি ডিফিউশন কোএফিসিয়েন্ট অফ দি গ্যাস ইন দ্য সাবস্টেন্স অফ দি মেমব্রেন, এটা কিসের কিসের উপর নির্ভর করে? গ্যাসেস সলিবিলিটি ইন দ্য মেমব্রেন, আর হচ্ছে গ্যাসেস মলিকুলার ওয়েট। গ্যাস মেমব্রেনে কতটুকু সলিবল আর এই গ্যাসের মলিকুলার ওয়েটটা কত। তাহলে সলিবিলিটি বেশি হলে এক্সচেঞ্জ বেশি হবে, সলিবিলিটি কম হলে এক্সচেঞ্জ কম হবে। এই জন্য এটাকে বলা হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল। আর মলিকুলার ওয়েট মানে তার আয়তন যত বেশি হবে সেটা কম ডিফিউশন হবে, এই জন্য মলিকুলার ওয়েটের সাথে এটা ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে সলিবিলিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল আর মলিকুলার ওয়েট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল। আরেকটা বলা হচ্ছে প্রেসার ডিফারেন্স অফ দি গ্যাস বিটুইন দি টু সাইডস অফ দি মেমব্রেন। এটা এক সাইডে যদি গ্যাসের প্রেসার কম থাকে আর এক সাইডে যদি বেশি থাকে মেমব্রেনের, তাহলে বেশি সাইড থেকে কম সাইডে অবশ্যই যাবে, যত বেশি থাকবে তত বেশি যাবে। এই জন্য অক্সিজেন সাপ্লিমেন্টেশন দেওয়া হচ্ছে করোনায়। কেন? এই প্রেসারটা বাড়ানোর জন্য।
অর্থাৎ অক্সিজেনের প্রেসার যত বেশি হবে তত ডিফিউশন বেশি হবে। এই জন্য আমরা দেখব হাই ফ্লো নেজাল ক্যানুলা ব্যবহার করা হচ্ছে এখন করোনার চিকিৎসায়। তাতে 50 লিটার, 60 লিটার, 80 লিটার, 100 লিটার পর্যন্ত অক্সিজেন দেওয়া যাবে। এটার উদ্দেশ্য কি? গ্যাসের চাপটা বাড়ায় দেওয়া। গ্যাসের চাপ বাড়ায় দিলে মেমব্রেনের মধ্যে দিয়ে তাড়াতাড়ি গ্যাস ডিফিউশন হয়ে যাবে, রোগী বেঁচে যাবে। তাহলে এটা হচ্ছে কি প্রেসার ডিফারেন্স অফ গ্যাস। তাহলে এই চারটা ফ্যাক্টর রেসপিরেটরি মেমব্রেনের মধ্যে দিয়ে গ্যাস এক্সচেঞ্জে এফেক্ট করে। এগুলো কিন্তু ভাই ভাই ধরা হবে, মাথায় রেখো। এটা বলতেছিলাম ডিফিউশন কোএফিসিয়েন্ট কি, তোমাদের মনে প্রশ্ন জাগবে, সেই জিনিসটা একটু দেখে নাও। ইট ইজ দ্য রেট অফ ডিফিউশন অফ গ্যাস অ্যাক্রস দি ইউনিট ক্রস সেকশনাল এরিয়া। কত? 1 সেন্টিমিটার স্কয়ার। when the concentration gradient across the boundary layer is unity. এটাকে করলে বলা হয় যে ডিফিউশন কোএফিসিয়েন্ট কি? সলিবিলিটি ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট। গ্যাসের সলিবিলিটিকে যদি মলিকুলার ওয়েট দিয়ে ভাগ করা হয় তাহলে ডিফিউশন কোএফিসিয়েন্ট পাওয়া যাবে। এই সাথে তোমাদের আর একটা জিনিস বলে দেই, ডিফিউশন ক্যাপাসিটি। আগেরটা বললাম ডিফিউশন কোএফিসিয়েন্ট, আর এটা হচ্ছে ডিফিউশন ক্যাপাসিটি। The volume of a gas that will diffuse through the membrane in each minute for a partial pressure difference of 1 millimeter of mercury. অর্থাৎ একটা মেমব্রেনের মধ্য দিয়ে প্রতি মিনিটে 1 মিলিমিটার অফ মার্কারি প্রেসার ডিফারেন্সের জন্য যতটুকু গ্যাস ডিফিউজ হয় তাকে আমরা বলবো ডিফিউশন ক্যাপাসিটি। রেসপিরেটরি ইউনিট, তোমরা একটু জেনে নাও। এটা শর্ট নোট আকারে পরীক্ষা আসে অনেক সময় যে রেসপিরেটরি ইউনিট বলতে কি বোঝো। ইট ইজ অলসো কল্ড রেসপিরেটরি লবিউল। ইট ইজ দ্য ফাংশনাল ইউনিট অফ দি লাংস। তাহলে রেসপিরেটরি ইউনিটের যদি ডেফিনেশন বলতে হয় তাহলে তোমাদের বলতে হবে ইট ইজ দ্য ফাংশনাল ইউনিট অফ দি লাংস। এর কম্পোজিশন কি কি অনেক আগে থেকে তোমাদের চেঁচাই আসতেছি। এর কম্পোজিশন হচ্ছে রেসপিরেটরি ব্রঙ্কিউল, অ্যালভিওলার ডাক্টস, অ্যাট্রিয়া, অ্যালভিওলাই। এয়ার সাইকেলস অনেকে বলে, তবে চারটে বললেই আমরা খুশি হব। তো এই চারটে জিনিস নিয়ে আমাদের রেসপিরেটরি ইউনিট গঠিত। গ্যাসিয়াস এক্সচেঞ্জ অকার্স ইন দ্য রেসপিরেটরি ইউনিট। এই ইউনিটেই গ্যাস এক্সচেঞ্জ হয়। এর উপরে যত সাব ডিভিশন আছে সেখানে কোনো গ্যাস এক্সচেঞ্জ হয় না। এটা হচ্ছে রেসপিরেটরি ইউনিটের ছবি। দেখো ওই লোবার ব্রঙ্কিউল থেকে সে টার্মিনাল ব্রঙ্কিউল হয়েছে। টার্মিনাল ব্রঙ্কিউলের উপরের থেকে এটা কন্ডাক্টিং জোন, কিন্তু টার্মিনাল ব্রঙ্কিউলের নিচের থেকে এই যে রেসপিরেটরি ব্রঙ্কিউল, অ্যালভিওলার ডাক্ট, অ্যালভিওলার স্যাক এবং অ্যালভিওলাই, এই চারটে নিয়ে আমাদের রেসপিরেটরি ইউনিট গঠিত। এখানে তোমাদের আর ভেন্টিলেশন পারফিউশন রেশিও, এটাও ইট ইজ দ্য রেশিও অফ পালমারি ভেন্টিলেশন টু দ্য পালমারি ব্লাড ফ্লো। অর্থাৎ ভেন্টিলেশন হচ্ছে তার এগেইনস্টে কতটুকু ব্লাড ফ্লো হচ্ছে, এই যে রেশিওটা এটাকে ভেন্টিলেশন পারফিউশন রেশিও বলে। এটা নর্মাল অ্যামাউন্ট হচ্ছে 0.8। দেখো আমাদের প্রতি মিনিটে ভেন্টিলেশন হয়, আগে বলছি 4.2 লিটার পার মিনিট, আর প্রতি মিনিটে লাংসে ব্লাড ফ্লো হয় 5.5 লিটার পার মিনিট। এই দুইটাকে ভাগ করলে দেখবা 0.8 চলে আসতেছে। তাহলে ভেন্টিলেশনের সাথে ব্লাড ফ্লোর যে রেশিও সেটাকে আমরা বলি ভেন্টিলেশন পারফিউশন রেশিও। composition of atmospheric humidified
অ্যালভিওলার অ্যান্ড এক্সপায়ার্ড এয়ার। এটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক এয়ারে কোন গ্যাসের ঘনত্ব কতটুকু বা কোন গ্যাসের কম্পোজিশন কতটুকু, পার্সেন্টেজ কতটুকু। হিউমিডিফাইড অর্থাৎ লাংসের কন্ডাক্টিং জোনে যে এয়ারটা যাচ্ছে সেখানে কতটুকু, অ্যালভিওলাসে কতটুকু, এবং এক্সপায়ার্ড এয়ার যেটা আমরা ত্যাগ করে দিচ্ছি সেখানে কতটুকু। এটা তোমাদের একটু দেখানো হয়েছে, আইটেমে আছে, এইগুলো বলতেছি। আমাদের মেইন গ্যাস কি, আমাদের অ্যালভিওলার অ্যাটমসফিয়ারে যে গ্যাসগুলো আছে সেগুলোকে, এই কয়টা গ্যাসই আমরা সাধারণত রেসপিরেশনে নেওয়া হয় বা এক্সপিরেশনে ত্যাগ করা হয়। নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার। এটা দেখো অ্যাটমসফিয়ারিক এয়ারে কতটুকু আছে, এগুলো জাস্ট পড়ে নেওয়া, এগুলো বলার কিছু নাই। শুধু অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডটা দেখো যে কার্বন ডাইঅক্সাইড এক্সপায়ার্ড এয়ারে বেশি, কত, 27, কিন্তু যখন আমরা অ্যাটমসফিয়ার থেকে নিচ্ছি তখন এটা থাকছে 0.3। আবার অক্সিজেন উল্টা, অক্সিজেন যখন আমরা অ্যাটমসফিয়ার থেকে নেব তখন বেশি নেব, এবং যে বাতাসটা আমরা ছেড়ে দেবো সেখানে অক্সিজেন কম থাকবে। এটা দেখো 159 আছে আর 120 আছে। এটা সব ইউনিট হচ্ছে মিলিমিটার অফ মার্কারি, গ্যাসের চাপ। স্যার আজকে এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, নাইট্রোজেনের মলিকুলার ওয়েট তো স্যার অক্সিজেন থেকে স্যার কম, তাহলে স্যার এটা অ্যাবজর্পশন হয় না কেন? এটা ওই যে রেসপিরেটরি ইউনিট যেটা বলছি বা রেসপিরেটরি মেমব্রেন যেটা বলছি, এখানে কিছু কিছু ফ্যাক্টর আছে, ফ্যাক্টর গুলোর কারণে নাইট্রোজেন আমাদের কি বলছি যে প্রেসার লাগবে। শুধু একটা ফ্যাক্টর তো না, মলিকুলার ওয়েট তো না, আরো কিছু ফ্যাক্টর আছে। যেটা বলছি কি এই প্রেসার ডিফারেন্স লাগবে, তারপর ডিফারেন্ট চাহিদা নাই, বুঝতে পারছো? এই কারণে নাইট্রোজেন আমাদের বডিতে অত দরকারও হয় না। এই প্রেসার ডিফারেন্স দেখা যায় যে ব্লাডে যে পরিমাণ নাইট্রোজেন থাকা আছে সেটাই এনাফ, এই জন্য আমাদের অ্যাটমসফিয়ার থেকে আর নাইট্রোজেনের প্রয়োজন হয় না। আমি ক্লাসটা তোমাদের একটা ইম্পর্টেন্ট ক্লাস নেব যে আমরা কিভাবে রেসপিরেশন নেই, অর্থাৎ বাতাস গ্রহণ করি কিভাবে, বাতাস ত্যাগ করি কিভাবে, আর যদি সময় পাই লাংস ভলিউম এবং ক্যাপাসিটি, স্পেস, অনেক মজার জিনিস রেসপিরেটরি সিস্টেম। আজকে যতটুকু পড়াইছি পড়ো, না পড়লে তো মজাই পাবা না। খাও খাও পড়ে লাভ কি আমার? ক্লাস খুললে তখন আইটেম গুলো আমি নিয়ে নেব, তখন দেখা যাবে বাড়ি বসে বসে শুধু মাংস চিবাইছো আর বাপ মায়ের আদর নিছো, নাকি লেখাপড়া করেছো সেটা তখন প্রমাণিত হবে। ক্লাস মাছেরই খুলে যাবে না আর 1-2 মাস, তার বেশি তার না। সবাই ভালো থাকো, আজকে এই পর্যন্ত থাক। আদাব স্যার। আসসালামু আলাইকুম। আদাব স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।